সো ওয়েলকাম টু কনসেপচুয়াল ব্রিজ এগেইন। আমি শোভন দাস। তো আজকে 7, 8, 9 মেয়ের যতগুলো শিফট আছে সেগুলোর অঙ্ক আমরা দেখব। কোশ্চেনগুলো মেমোরি বেসড এবং ভ্যারিয়াস অ্যাভেলেবেল অনলাইন সোর্স থেকে আমি নিয়েছি। 25খানা কোশ্চেন দেখাবো, পার্ট 1 আজকে। তো 25খানা কোশ্চেন আমি সলভ করবার চেষ্টা করবো, কিছু শর্ট মেথড, কিছু লং ওয়েতে। তো শুরু করার আগে যদি তোমরা নতুন হও চ্যানেলটাতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো আমি কিছু অ্যাজাম্পশন করে নিচ্ছি যে তুমি বেসিক ম্যাথস জানো, তুমি বেসিক ক্যালকুলেশন পারো, এবং যদি স্টেপ চান্স হয় তাহলে তুমি সেটা সামলাতে পারবে। তুমি সমাধানের জন্য নিজে কিছুর চেষ্টা করবে, এবং তোমার ফর্মুলা ব্যবহার করতে কোনো কোনো সময় অসুবিধা হয় যে কখন কোন ফর্মুলা কীভাবে ব্যবহার করব, তার জন্য কিছুটা সাহায্য দরকার। তো এই অ্যাজাম্পশনগুলো বেসিক রেখে চলো আমরা একসাথে শুরু করি আজকের সেশন। তো প্রথম প্রশ্ন দিয়েছে, যদি প্রদত্ত সমীকরণ সত্য হয় তবে এক্স এর ভ্যালু কত। দেখো এখানে সব স্কোয়ার আছে, 7 দিয়ে কাটি, 3 দিয়ে কাটবো। 3 7 21, 3 12 36। এখানে 49 মানে কত, 7 স্কোয়ার, তাহলে 12 কত হবে, 12 এর স্কোয়ার হবে। 12 এর স্কোয়ার কত হয়, 144, তাহলে অপশন ডি। বলেছে একজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে একটি ট্রেনের 40 সেকেন্ড সময় লাগে। তো যখন একই ট্রেন তার অর্ধেক গতিতে প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করে, তখন সেটা 120 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের অনুপাত কত, সেটা আমায় বার করতে হবে। তো এখানে প্রথম লজিক হচ্ছে, প্রথম যে জিনিসটা জানা দরকার, যখন ট্রেন কোনো তোমার পার্সনকে ক্রস করে বা পোলকে ক্রস করে, তখন ট্রেন অনলি নিজের লেন্থ ক্রস করে। ট্রেন যদি কোনো সাপোজ কোনো বিল্ডিং, ব্রিজ কিংবা আরেকটা ট্রেনকে ক্রস করে, তাহলে সেক্ষেত্রে ট্রেন নিজের লেন্থ প্লাস সেই বিল্ডিংয়ের লেন্থকেও ক্রস করে। তো সেই লজিকে ফার্স্ট অফ অল ট্রেনের অর্ধেক গতি আছে, তো ট্রেনের গতিকে আমরা 2v ধরে নেবো, যাতে অর্ধেক করলে আমি v পাই, মানে ফ্র্যাকশন না আসে। তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকটাকে ট্রেন যখন ক্রস করছিল, তখন ট্রেন নিজের লেন্থটাকেই ক্রস করছিল। তাহলে ট্রেনের লেন্থ যদি এল হয়, ক্যাপিটাল এল, তাহলে এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা দিয়ে আমি বলতে পারি ট্রেনের গতিবেগ তো তখন ছিল দ্বিগুণ, কারণ পরের বার অর্ধেক করেছে। তাহলে 2v ইন্টু 40 সেকেন্ড। পরে যখন প্ল্যাটফর্মকে ক্রস করছে, তখন ট্রেন টোটাল প্ল্যাটফর্ম প্লাস নিজের ডিস্টেন্স ক্রস করছে, তখন গতিবেগ হয়ে যায় হাফ, সময় লাগে 120। ওটাকে সলভ করলে আমি পেয়ে যাব ভ্যালু। কীভাবে সলভ করব না, আমি এটা বুঝতে পারছি যে 40v মানে l/2, তার মানে 120v মানে 3 ইন্টু 40v মানে 3l/2। এটা ইকুয়াল টু আমি বলতে পারি p প্লাস l। তার মানে আমি এটুকু বলতে পারি 3l ইকুয়াল টু 2p প্লাস 2l, মানে l ইকুয়াল টু 2p। তার মানে ট্রেন আর প্ল্যাটফর্ম এদের রেশিও হবে 2:1, অপশান ডি। একটি কলেজের 19 জন ছেলের প্রাপ্ত গড় নম্বর হলো 48। যদি প্রাপ্ত সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর সরিয়ে দেওয়া হয়, তবে গড় 4 কমে যায়। প্রাপ্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের গড় কত। দেখো 19 জন ছেলে আছে, 19 জন ছেলে মানে আমি তো বলতে পারি এখানে 17 জন আছে। একজন সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, একজন সবচেয়ে কম নাম্বার পেয়েছে। প্রত্যেকের গড় ছিল 48, এটুকু তো বলাই যায়। এবার যখন প্রত্যেককে আমি এই দুজনকে সরিয়ে দিচ্ছি, তখন গড় 4 কমে যাচ্ছে। এবার 4 কমছে মানে কি, 4 কমছে মানে প্রত্যেকের থেকে যদি 4 কমে, মানে 17 জনের থেকে 4 কমছে। 17 জনের থেকে 4 কমার অর্থ হচ্ছে এই 17 জনের থেকে 4 কমে গেল, মানে 17 ইন্টু 4 নাম্বার কমে গেল। কমে গিয়ে কার কাছে গেল, এর কাছে গেল, আর এর কাছে গেল, এদের সামেশনের কাছে গেল, এদের যোগফলের কাছে গেল। তার মানে 48 প্লাস 48 প্লাস এত নাম্বার এরা দুজনে কভার করেছে। মানে অ্যাকচুয়ালি যে ম্যাক্সিমাম পেয়েছিল আর যে মিনিমাম পেয়েছিল, তারাই এই এক্সট্রা নাম্বার দিয়ে এদের 44 অ্যাভারেজটাকে 48 বানিয়েছিল। তাহলে এটার অ্যাভারেজ কত হবে না, যেহেতু দুজন আছে তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো। 48 এবার এদের অ্যাভারেজ তো 48ই ছিল, তাহলে এখানে 48 হবে। আর প্লাস 17 ইন্টু 2, কারণ 17 ইন্টু 4/2, তাহলে কত হয় 48 প্লাস 34 কত হয়, অপশান এ 82।
বলেছে যদি প্রদত্ত সমীকরণ সত্য হয় তবে থিটা, এবং থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা টু দি পাওয়ার হাফ কত? আচ্ছা, এটাকে একটু ভালোভাবে লিখে নিই। সাইন থিটা প্লাস কস থিটা টু দি পাওয়ার হাফ মানে আন্ডার রুট। আচ্ছা, 1 প্লাস কট স্কোয়ার থিটা কত আছে? 625/49। এটার মানে তো বলা যায় কোসেক স্কোয়ার থিটা, কারণ কোসেক স্কোয়ার থিটার ফর্মুলা এটা। তাহলে এখান থেকে তো আমি এটা বলতেই পারি যে কোসেক স্কোয়ার থিটা মানে 1/sin স্কোয়ার থিটা কত হয়? 49/625। মানে সাইন থিটার ভ্যালু কত হয়? সাইন থিটা হয় 7/25। পাইথাগোরিয়ান ট্রিপলেট বলে যদি সাইন থিটা 7/25 হয়, কস থিটা হবে 24/25। পাইথাগোরিয়ান ট্রিপলেট ইউজ করতে পারি যেখানে ভ্যালুটা হচ্ছে 7, 24 আর 25। এছাড়া আরও মেথড আছে ইউজ করার। আমি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করে 1 করে দেখতে পারি। আমি 7, 25 এখানে বসিয়ে দেখতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, সো অন। তো তাই যদি হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত হয়? অ্যাকচুয়ালি 31/25। এর আন্ডার রুট করলে কত হয়? উপরে থাকে 31, এটা হতে পারে, এটা হতে পারে, নিচে থাকে 5, তাহলে অনলি এটা হবে। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 49 কেজি ওজনের একজন নতুন ছাত্র 43 জন ছাত্রের একটি ক্লাসে যোগ দেয়। ক্লাসের গড় ওজন 0.5 কেজি কমে যায়। তো একটা জিনিস বোঝো, একজন ছাত্র আসছে আর আগে একটা গড় ওজন ছিল। যদি ছাত্রের ওজন এই গড় ওজনের সমান হতো তাহলে গড় ওজনে কোনো রকম চেঞ্জ হতো না, এটা তো বোঝাই যাচ্ছে। মানে আমি বলতে চাইছি, ধরো ছাত্রদের গড় ওজন ছিল 10, আর এই যেভাবে আসলো মানে এর ওজনটা এমনই যে এরও, বা একটু অন্যভাবে বললে ধরো 49 জন আসলো, তো 43 জন ছাত্রের ক্লাসে যেই যোগ দিল, ক্লাসের গড় ওজন 0.5 কেজি কমে যায়। মানে কতটা কমলো না, গড় ওজন এখন তো 43 জন ছাত্র ছিল, এখন সেটা হয়ে গেলো 44 জন। 44 জনের গড় ওজন যদি 0.5 করে কমে, টোটাল কতটা কমে গেল? 22 কেজি। এটুকু কি ঠিক? তাহলে 22 কেজি কমে গেলে আগে কতটা ছিল গড় ওজন? 22 কেজি কমেছে এখন। তো আগে গড় ওজন ছিল 49 যোগ 22 কত হয়? 71। তাহলে গড় ওজন যদি 0.5 কমে যায় তাহলে এখন গড় ওজন কত হবে? 70.5। এইখানে যে কনসেপ্টটা বলছিলাম সেই কনসেপ্টটা হচ্ছে, যদি এটা অন্যর জন্য বলছিলাম, মানে একজন আসছে আর একজন যাচ্ছে, এরকম কেসে যে বেরোচ্ছে আর যে ঢুকছে তাদের দুজনের ওজন যদি সেম হয় তাহলে গড় ওজনে কোনো চেঞ্জ হয় না। যে বেরোচ্ছে তার ওজন যে ঢুকছে তার থেকে যদি অনেক বেশি হয়, মানে ধরা যাক এর ওজন 60, এর ওজন 30, তাহলে প্রত্যেকের থেকে 30 কমে যায়, মানে এক্ষেত্রে গড় ওজন কমে যায়। আবার যে বেরোচ্ছে তার ওজন ধরে নিলাম 60, বাট যে ঢুকছে তার ওজন ধরে নিলাম 80। ইন দ্যাট কেস গড় ওজন কিন্তু বেড়ে যাবে। ওকে, একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে। তিনি একটি অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করে। তিনি মোটের ওপর 14% লাভে বিক্রি করেন, 14% লাভ করেন, তাহলে 18% লাভে বিক্রি করা চিনির পরিমাণ কত? এটা মিক্সচার বা অ্যালিগেশনের অঙ্ক। তো এখানে কেজি আছে, কেজিটাকে আগে আমরা টাকায় কনভার্ট করি। কিভাবে করবো? সিম্পল, এখানে তো টাকার কথা কিছু বলেনি। তাহলে 1 কেজি চিনির দাম আমি 1 টাকা করে ধরে নিই। তাহলে 1000 কেজি চিনির দাম কত? 1000 টাকা। 1000 কেজি চিনি যদি তিনি 8% লাভে বিক্রি করতেন তাহলে কত টাকা লাভ হতো? অবভিয়াসলি 800 টাকা লাভ হতো। আর যদি উনি এটা এই 1000 টাকার চিনি যদি 18% লাভে বিক্রি করতেন তাহলে কত টাকা লাভ হতো? 1800 টাকা লাভ হতো। মোটের ওপর কত লাভ হচ্ছে? 14% লাভ হচ্ছে। তাহলে মোটের ওপর 14% মানে 1000 টাকার 14% কত? 1400 টাকা। এখানে গ্যাপ কত? 400। এখানে গ্যাপ কত? 600। রেশিও কত? আচ্ছা, 400 600 কে এইভাবেই রেখে দিই না। 400 600 মানে কত হচ্ছে? 1000 ইউনিট। এই 1000 ইউনিট তো 1000 টাকার সমান, তার মানে 1 ইউনিট 1 টাকার সমান। আবার 1 টাকা 1 কেজির সমান।
তার মানে এখানেই বলতে পারি যেটা 1800% লাভে, মানে 18% লাভে বিক্রি করেছিল, তার ভ্যালু হচ্ছে 600 টাকা বা 600 কেজি, বলাই তো যায়। তাহলে অপশান হবে অপশান সি, 600 কেজি। প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? এটাকে 3-4 রকম উপায় করা যায়। একটা উপায় হচ্ছে প্রথমে জোড় স্বাভাবিক সংখ্যাগুলো লিখবো 2, 4, 6, 8 ডট 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 ডট, এদের অ্যাড করবো, করে 10 দিয়ে ডিভাইড করে দেবো, কারণ 10টি জোড় সংখ্যা চাইছে, তাহলে তার ভ্যালু হবে ডি 11। আর একটা করা যায়, 2 কমন নিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে 1 + 2 + 3 আপ টু 5 10 20-র জন্য ডিভাইডেড বাই 10 করে দেবো, অ্যাভারেজ যেহেতু। এবার এইটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাম 1 থেকে 10। তার ফর্মুলা কি? ন্যাচারাল নাম্বার সামের ফর্মুলা হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, বা আমি বলতে পারি 2 ইন্টু n এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 11, 10 ইন্টু 11 বাই 2, আর এখানে অ্যাভারেজের জন্য এই 10টা লিখে দেবো। তাহলে এখান থেকেও পেয়ে যাবো অ্যান্সার 11। আর কিভাবে করতে পারি? এপি দিয়ে করতে পারি। এপিতে n খানা পদের যোগফল হয় হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এস হচ্ছে 10টা পদের চেয়েছে, তাহলে এটা ডিভাইডেড বাই 10 করবো, তো মানে n/n হয়ে যাবে, তাহলে হাফ অফ 2a, এর ভ্যালু কত? না, এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে 10 -1, d এর ভ্যালু হচ্ছে 2, ক্যালকুলেট করলে পেয়ে যাব। আমি এরকম করতে পারি, Sn বাই n মানে s 10/10, এই ফর্মুলাটা হয় হচ্ছে n/2 a প্লাস ডি, অর্থাৎ প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম এল, এ ডি নয় এল। তাহলে n এর ভ্যালুকে আমি 10 লিখতে পারি, আর নিচে যেহেতু 10 আছে এখানে, তাহলে এখানে n আর 10 কেটে যাবে, তাহলে হাফ অফ প্রথম টার্ম কত 2, শেষ টার্ম কত বাই 20, টোটাল 22। এভাবেও করতে পারি। আর কিভাবে করতে পারি না, আমি দেখলাম ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে n ইন্টু n+1/2, তাহলে যেহেতু এটা ডবল মানে 2 কমন আছে অলরেডি, তাহলে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করলে কত পাবো? n ইন্টু n+1, অ্যাভারেজে কী হয়? ডিভাইডেড বাই n হয়, তাহলে n+1। এই ফর্মুলাটাও আমি অ্যাপ্লাই করতে পারি যে কোনো প্রথম n খানা জোড় সংখ্যার স্বাভাবিক গড় হবে n+1। কোশ্চেন নাম্বার 8 বলেছে এক্স ওয়াই একটি কাজ যথাক্রমে 8 দিন ও 12 দিনে করতে পারে। তাহলে এখানে আমি ডে লিখব, এখানে ওয়ার্কটা লিখব। ওয়ার্কটা হচ্ছে 8 আর 12 এর লসাগু নেব, এলসিএম, সেটা হচ্ছে 24 ইউনিট টোটাল ওয়ার্ক ধরে নিই। তো এক্স 8 দিনে করতে পারে কাজটা, তার মানে এক্স একদিনে অ্যাকচুয়ালি 3 ইউনিট কাজ করে, আর ওয়াই একদিন অ্যাকচুয়ালি যেহেতু 12 দিন নেয় টোটাল, তাহলে 2 ইউনিট কাজ করে। এটুকু তো ক্লিয়ার। এরা একদিন অন্তর অন্তর একদিন কাজ করছে, তার মানে প্রথমে এক্স কাজ করছে কত? 3, তার পরের দিন ওয়াই কাজ করছে 2 ইউনিট, টোটাল 2 দিন এরা কাজ করে 5 ইউনিট। তাহলে 24 ইউনিট করতে গেলে এদেরকে 4 জোড়া দিন কাজ করতে হবে, কারণ 4 গুণ 5 করলেই তো 20 পাবো। 4 জোড়া দিন মানে 8 দিন অলরেডি কাজ করতো, 4 দিন কাজ করলে এরা 20 ইউনিট কাজ করবে। এটুকু কি ক্লিয়ার? তাহলে বাকি কাজ থাকে 4 ইউনিট। 9 নম্বর দিনে এক্স যেহেতু প্রতি অড দিনে কাজ করছে, মানে 1 নম্বর দিন, 3 নম্বর দিন, 5 নম্বর দিন, আর ওয়াই করছে যে জোড়া দিনে 2, 4, 6, তো 9 নম্বর দিনে এক্স কাজ করবে। কত ইউনিট করবে? এক্স তো 3 ইউনিট করে, তাহলে এক্স 3 ইউনিট করবে 9 নম্বর দিনে। কতটা কাজ বাকি থাকবে? 1 অংশ কাজ বাকি থাকবে। এবার ওয়াই 2 অংশ কাজ করে 1 দিনে, তাহলে 1 ইউনিট কাজ করবে কত দিনে? হাফ দিনে। মানে ওয়াই 9-এর পর কিন্তু আর 10 দিন লাগবে না, ওই দিনকেই, মানে 9 দিন মানে পুরো 10 দিন লাগবে না, 10-এর কম দিনেই ওয়াই বাকি হাফ কাজটা করে ফেলবে। তাহলে কত দিন লাগলো? 9.5। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। আচ্ছা, এই সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 99 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এক্স প্লাস ওয়াইয়ের সর্বনিম্ন মান কত? তো সংখ্যাটাকে আগে লিখি, 3, 2, এক্স ওয়াই 6, 6। এটা হচ্ছে অড ইভেন ফরমেশন, এখানে হচ্ছে অড
নাম্বারগুলো অড পজিশনগুলো আছে, 1 2 3 4 5 6, সরি এখানে ইভেন পজিশনগুলো আছে, এখানে আমি অড পজিশনগুলো লিখেছি। তো এবার দেখবো এদেরকে 11 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এদের যোগফলের যে গ্যাপ সেটা সবসময় 0 হবে, মানে 11-এর মাল্টিপল হবে, বা বলতে পারি 11m, এটাকে বলা যায় m বিলংস টু হোল নাম্বার। ওকে, তো এখানে এটা কেটে গেল, তাহলে এদের গ্যাপ কত হচ্ছে 3 + x = 2 + y, মানে y - x কত হচ্ছে, y - x হচ্ছে গিয়ে 2 - 3 3 - 2 1। এবার y আর x তো 1 ডিজিট নাম্বার, তাহলে এখানে খুব একটা বড় সংখ্যা আসবে না। সবচেয়ে যেটা পসিবল সংখ্যা আছে সেটা হচ্ছে y এর ভ্যালু 1, x এর ভ্যালু 0। তাতে কি হবে না, এইখানে যদি y এর ভ্যালু 1 হয়ে যায়, y এর ভ্যালু যদি 1 হয় আর x এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এটা অটোমেটিক্যালি 11 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। প্লাস আমি যদি দেখি এটা 3 6 9 3 12 6 18, এটা 9 দিয়েও ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে আর সর্বনিম্ন ভ্যালুর কেসটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 2020 সালে এক ব্যক্তির মাসিক আয় ছিল 65,000 টাকা। তো এখানে আমি আর্নিং লিখব, এখানে লিখবো এক্সপেন্স, শর্টে লিখলাম, আর এখানে লিখবো সেভিংস। তো ব্যক্তির মাসিক আয় ছিল 65,000 টাকা, ব্যয় ছিল 45,000 টাকা, তাহলে বাই ডেফিনেশন তার সেভিংস ছিল প্রায় 20,000 টাকা 2020 সালে। 2021 সালে কি হচ্ছে, তার মাসিক আয় 15% বৃদ্ধি পাচ্ছে। তো কতটা বৃদ্ধি পাচ্ছে আমি সেটা লিখছি, কত হচ্ছে সেটা লিখছি না। হবে হচ্ছে 65,000 × 115/100, আমি জাস্ট 15/100 করবো, তাহলে কত পাবো 15 0 0 15 5 75, 6 15 97, 9750 হচ্ছে না কারেন্ট, মানে যতটা ইনক্রিজ হয়েছে আর্নিং। ব্যয় কতটা বেড়েছে 7%, কার না 457%, না 450 × 7 করবো, 0 5 7 35, 4 7 31। এবার কথাটা হচ্ছে যতটা আয় বেড়েছে ততটাই যদি ব্যয়ও বাড়তো তাহলে সেভিংস একই থাকতো, কিন্তু এখানে আয় অনেকটা বেড়েছে কিন্তু ব্যয় কিন্তু সেরকম বাড়েনি। তার মানে সেভিংস বাড়বে, কতটা বাড়বে না যতটা আয় বেড়েছে ব্যয়ের তুলনায়, কতটা বেড়েছে না এই দুটোকে সাবস্ট্রাক্ট করে দেবো, কত পাবো 0066 6600। তাহলে আমি বলতে পারি 200 টাকায় 66 টাকা বেড়েছে, বা 20,000-এ 6600 বেড়েছে। 200 টাকায় 66 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 টাকায় 33% বৃদ্ধি পাওয়া, অপশন সি। এইখানে আমাদের সরল করতে বলেছে, তো ফার্স্ট আমরা ব্র্যাকেটের কাজ করব। তার আগে আমরা এই ফেসটা দেখে নিই, এটাকে এ ধরে নিই, এই ফেসটাকে বি ধরি, এই ফেসটাকে সি ধরি। ওকে, 42 ডিভাইডেড বাই 9 × 6, এটা কত হয়, এটা হয় হচ্ছে 6 7 42, তাহলে 7/9 মাইনাস এ পার্টে কি হচ্ছে, এ পার্টটা হচ্ছে এরকম, a = 64 ডিভাইডেড বাই 48 × 3, 3 16 48 4, তাহলে এখানে 4 পাবো এর ভ্যালু, মাইনাস বি এর ভ্যালু কি হবে, বি এর ভ্যালু হবে 15/8, সি এর ভ্যালু কি হবে না 11 - 17 মানে হচ্ছে -6, মাইনাসটা আচ্ছা আমি এইভাবে লিখি, -6 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 14, এই মাইনাস প্লাস হয়ে যাবে, এটাকে আমি লিখতে পারি 7/9, 4 প্লাস 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 আর 5, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, এটা কেটে যাবে, 4 + 5/4 ডিভাইডেড বাই 14, এখানে মাইনাস ছিল, 7/9 মাইনাস 21/4 ডিভাইডেড বাই 14 মানে ইন্টু 1/14, 7 দিয়ে 2, 7 দিয়ে 3, 7 দিয়ে 2, মানে বলতে পারি 7/9 মাইনাস 3/8, 3/8 মানে বলতে পারি নিচে 72 হবে, কমও হতে পারে,
8 7 যা 56, 3 9 যা 27, মানে গ্যাপটা হয় 29, তাহলে 29/72 হবে আমার অ্যান্সার অপশন সি। পাইপ এ একটি ভরার পাইপ বি আর সি খালি করে। ওকে, এ ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, ভালো কথা। পাইপ বি একা ট্যাঙ্কটির 2/3 20 ঘন্টায় খালি করে। একটু আলাদা করে নিই। 2/3 যদি 20 ঘন্টায় খালি করে, তাহলে টোটাল খালি করবে অবভিয়াসলি 30 ঘন্টায়, কারণ 2/3 20 ঘন্টা, 1/3 10 ঘন্টা, 3/3 বা 1 অংশ হচ্ছে 30 ঘন্টায় খালি করবে। তাহলে বি অ্যাকচুয়ালি 30 ইউনিট কাজ করে। আর সব পাইপ যদি একসাথে খুলে দিই তাহলে 40 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হয়, যেখানে হচ্ছে সামেশন অফ এবিসি, আমি পুরোটা লিখলাম না, এটাই 40 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে সি একা ট্যাঙ্কটির কত 2/3 খালি করবে। আচ্ছা, সি লিখলাম। এটা হচ্ছে টোটাল ঘন্টায় করে। তাহলে টোটাল ইউনিটটাকে সুবিধার জন্য আমরা এলসিএম ধরে নিই 120। তো এখানে আমি ধরলাম 120। তাই যদি হয় তাহলে এ 1 ঘন্টায় কতটা ইউনিট কাজ করে? 12 ইউনিট। বি 4 ইউনিট জলকে বাইরে বার করে দেয়। ডি আর সরি, এদের সামে কি হয় যে 3 ঘন্টা মানে 40 মানে 3 ইউনিট কাজ হয় টোটাল অ্যাকচুয়ালি, কারণ 40 ঘন্টা লাগছে। তাহলে সি 12 - 4 তো 8 হয়, মানে দুজনে যদি চলে তাহলে 8 ইউনিট কাজ হবে। তারপরেও 5 ইউনিট কাজ কম হচ্ছে, তার মানে সি এই 5 ইউনিট কাজ কম করায়। তার মানে সি 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে, মানে 5 ইউনিট ফাঁকা করে দেয় বালতিটাকে। তাহলে 120-র জন্য সিকে 24 ঘন্টা কাজ করতে হবে। তাহলে সি 24 ঘন্টায় পুরো ট্যাঙ্কিটাকে খালি করবে। এবার প্রশ্নটা হচ্ছে, এখানে দেখো 24 অপশান আছে, কিন্তু আমাকে বলছে 2/3 কখন খালি করবে। এখানেই ভুলটা হয়। জেনারেলি আমরা যখন 24 পেজে আমরা 2/3 পড়ি না, তার ফলে এররটা চলে আসে। পরে যখন আমরা কোশ্চেন রিভিউ করি তখন দেখি যে আচ্ছা এখানে ভুলটা এইখানে হয়েছে। যাই হোক, তো 24 ঘন্টায় করে 2/3 মানে 1 অংশ মানে তো 3/3। তার মানে 2/3 করবে 16 ঘন্টায়। তাহলে অপশান কিন্তু সি হবে, 24 না। তাহলে এটা শুরু করা যাক। √4 আচ্ছা, √4 মানে তো আমি 2 বলতে পারি। 2 ইন্টু এখানে কত হচ্ছে 2 16 হয়, ইন্টু 2 ইকুয়াল টু 2 হয়, ইন্টু 4 মানে হচ্ছে 2 ইন্টু তার 1/4 পাওয়ার, মানে কত হচ্ছে 2 ইকুয়াল টু 2n প্লাস হাফ। এটুকু তো বলাই যায়। আচ্ছা, এখানে অঙ্কটা ভুল আছে। যাই হোক, আমরা কন্টিনিউ করে দেখি। এখানে একটা এরার আছে। তো তাই যদি হয় তাহলে এখানেই বলতে পারি 12 ইকুয়াল টু 2n প্লাস হাফ। এবার 2n মানে কত? 2n হচ্ছে 12 মাইনাস হাফ মানে হচ্ছে গিয়ে 11/2। 11/2 মানে এটার ভ্যালু হচ্ছে 11/4। তো 11/4 মানে হচ্ছে 2.75। তো এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এটা হবে 4√4 হলে কি হয়, এটা 2^12 হয়, এখানে 2^2n হয়, আর এখানে হয় হচ্ছে 4√4। তো 2 ইন্টু 2^3/2। এইভাবে করলে কি হয়, ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে n এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে অ্যারাউন্ড 4.5। তো সেক্ষেত্রে এটা ট্রু হবে। তো এক্ষেত্রে এই ফরম্যাটিংটা ভুল আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে আমরা ইকুয়েট করছি যে 2^12 হলে এটা হয়, এটার ফর্মুলা হচ্ছে a⁴m ইকুয়াল টু a⁴n হলে m উইল বি n প্রোভাইডেড দ্যাট a নট ইকুয়ালস টু 0, 1 অর -1। তো যেহেতু এখানে এ কোনোটাই নয়, তাই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। এ বি একটি কাজ করছে 4 দিনে 9 দিনে, এবং তারা উভয়ে একদিন অন্তর অন্তর করে বি শুরু করে কাজটা। তবে কত দিনে কাজটি সম্পন্ন হবে?
আচ্ছা, এ 4 দিনে করছে, বি 9 দিনে করছে। তার মানে আমি বলতে পারি এ একদিনে করে 9 ইউনিট, বি একদিনে করে 4 ইউনিট, এটুকু তো বলাই যায়। বি শুরু করছে মানে 1, 3, 5 এগুলো বি করবে, 2, 4 এগুলো এ করবে, মানে এ হচ্ছে ইভেন নাম্বারগুলোকে ট্রেস করবে, বি অড নাম্বারকে ট্রেস করবে। বি যেহেতু 4 ইউনিট করে কাজ করে, আর টোটাল কাজ কত না, টোটাল কাজ হচ্ছে 36 ইউনিট, এলসিএম অফ দিস অ্যান্ড দিস। তো 36 ইউনিট হয়, তাহলে এরা প্রথম দুদিনে এ আর বি অ্যাকচুয়ালি কতটা কাজ করে, 13 ইউনিট কাজ করে, প্রথম দুদিনে 13 ইউনিট। তার পরের দুদিনে মানে টোটাল 4 দিনে এটা করবে 26 ইউনিট। এবার দেখো এখানে সব 5 আছে, তার মানে পরের দিনটা হলেও সেটা 6-এ যাবে না, কারণ অপশানে নেই। তাহলে আমি করবো কি, পরের দিন, পরের একদিনে কে কাজ করবে, এটা তো 5 নম্বর দিন হবে, সেটা 5 নম্বর দিনে বি কাজ করবে। বি কতটা কাজ করবে, 4 ইউনিট কাজ করবে। 4 ইউনিট কাজ করা মানে 30 ইউনিট কাজ করা, বাকি কতটা কাজ থাকবে, 6 ইউনিট। এই কাজটা তার পরের একদিনে মানে টোটাল পরের দিনে মানে 5 দিন হয়ে যাওয়ার পর এ চার্জ নেবে, কিন্তু এ তো পুরো দিন নেবে না, কারণ এ 9 ইউনিট করে একদিনে, তাহলে 6 ইউনিট করবে 6/9 দিনে, মানে 2/3 দিনে। তাহলে কত হবে, অপশান বি 5×2=3। 15 নম্বর, N4 to M47 11 দ্বারা বিভাজ্য, এম আর এন এর মধ্যে সম্ভাব্য সঠিক সম্পর্কটি কোনটি? অড ইভেন লিখে ফেলবো, N4 to M47 যেগুলো ইকুয়াল নাম্বার কেটে দেবো, তাহলে ইকুয়েশন হয় n+2 = M+7। এন আর এম অপোজিট সাইডে আছে, তার মানে এম আর এন এর মধ্যে সবসময় মাইনাস সম্পর্ক হবে, প্লাস সম্পর্ক হবে না, হতে পারে না। এম আর এন ইকুয়াল নয়, তাহলে এটা গেল। এবার কথা হচ্ছে এম এদিকেই থাকবে, এন এ পাশে যাবে, তার মানে 7 এদিকে যাবে, 7 যদি এ পাশে চলে যায় -5 হবে, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। একটি চেয়ারকে 12%, 9% ক্রমিক ছাড় দেওয়ার পর 4,600 টাকায় বিক্রি করা হয়েছে, চেয়ারটির অঙ্কিত মূল্য কত? 12 আর 9%-এর আমি যদি ভাঙি, প্রথমত আমি দেখি যে 4,600, তো 9% ছাড় দেওয়া মানে কি, 9% ছাড় দেওয়া মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হচ্ছে ছাড় দিয়ে 91 টাকা, তো মানে 91 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস 100 টাকা, তাহলে সেলিং প্রাইস যখন 4,600 টাকা, তাহলে কস্ট প্রাইস হবে 100/91। আবার এইটা কিভাবে এসছে না, এইটা 12% ছাড় দিয়ে এসছে, 12% ছাড় দেওয়া মানে কি, মানে 100 টাকার জিনিস আমি 88 টাকায় বেচবো, তাহলে এটা যদি সেলিং প্রাইস হয় আফটার গিভিং দ্য ডিসকাউন্ট অফ 12%, তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল, ইন্টু 100/88। এটা করব, অনেক লং ক্যালকুলেশন। আর কি করা যায়, আমি দেখবো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে 12 + 9 -12 × 9 / 100 কত হয়, 12 9 হয় 21, -12 9 108 মানে 1.08, মানে টোটাল এই দুটো ছাড় দেওয়া মানে 20% ছাড় দেওয়ার ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কত হয়, 20.08% ছাড়। 20.08% ছাড় তো ইকুইভ্যালেন্ট টু 5% ছাড়ের সমান, 20% ছাড়ের সমান, তাই তো? তার মানে আমি 20% ছাড় দিয়ে যদি 4600 টাকা হয়, তাহলে আমি বলতে পারি যে 20% ছাড় দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রায় 5/1 ছাড় দিয়ে দেওয়া। এটা ঠিক? তাহলে যদি এটা ঠিক হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি 5/1 ছাড় মানে 8,000-এর যদি 5/1 দিই, তাহলে সেটা হয় 1600 টাকা। তো 8,000 থেকে যদি 1600 টাকা বাদ দিই, সেটা কখনোই 4,600 হয় না। তো এরাও 7,000, এরাও 8,000-এর খুব কাছাকাছি, একমাত্র এ হচ্ছে 5,700 সামথিং। তো 5,700 থেকে যদি আমি 1/5 ছাড় দিই, মানে 4/5 যদি করি, তাহলে কত হয়, 5 11 20, 4 5 20, 4 14 56, 4 5 6 0। এইখানে 5,700 থেকে যদি 20% প্রায় ছাড় যায়, তাহলে 4,560 বা এই টাকাটা ক্লোজ হচ্ছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। দুটি স্টেশনের মধ্যে এ 19 দিনে, বি 11 দিনে ট্র্যাক বসাতে পারে। আচ্ছা, এ 19 দিনে, এটা লিখে নিলাম, বি পারে 11 দিনে। সি ABC মানে সামেশন, এরা দুদিনেই কাজ কমপ্লিট করে ফেলে, তাহলে সি কত দিনে করবে? আচ্ছা, ফার্স্ট আমি
এটার এলসিএম তো হবে না, এলসিএম অনেক বড় হবে, 19 × 11 × 2 ফরম্যাটে রাখি। তার মানে এ একা একদিনে কাজ করে হচ্ছে 22 ইউনিট, বি একা কাজ করে হচ্ছে 38 ইউনিট, সবাই মিলে একসাথে কাজ করে হচ্ছে 19 × 11 কত হয় না, 209 হয়, 209 ইউনিট। তাহলে সি একা কতটা কাজ করে না, 209 মাইনাস এই দুটোর অ্যাড করলে হয় 60 অ্যারাউন্ড 149 ইউনিট। তার মানে সি একা অ্যাকচুয়ালি 149 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজ করতে কত সময় নেবে, 19 × 11 × 2, 19 × 11 আমি দেখেছি 209 হয়, 209 × 2 কত হয়, 209 × 2 হয় হচ্ছে 418 ডিভাইডেড বাই 149। 149-এর 2 সবচেয়ে ক্লোজ যায়, কারণ 3 হলে 52 হয়ে যায়, যেটা এক্সিড করে যায়, 520-র কাছাকাছি চলে যায়। তো এটা 2 দিয়ে হবে, 2/something। তো এখানে যেহেতু 2 একটাতেই আছে, তাহলে অপশানে নেব। একটি কোম্পানির অর্জিত লাভ কোম্পানির 3 জন অংশীদারের মধ্যে 12, 3, 14 অনুপাতে ভাগ করে। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় অংশের পার্থক্য এত। সবচেয়ে ছোট 3K, সবচেয়ে বড় 14K, গ্যাপ 11K, 11 মানে 566,609। কোম্পানির মোট লাভ এটা 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 অ্যাড করব, কত হয়, 12, 14, 26, 3, 29, 29 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হয়, 9, 9 = 81, 81 হয়। এবার যা ইচ্ছে হোক না কেন, যেহেতু এটা 09 × 29 আছে, তো 29 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় সেটা দেখি, 9, 9 = 81, ওকে। আর 8, তো 9, 2 = 18, আর 8 হচ্ছে 6। তো এখানে কি হবে, সি হবে, অপশান সি, 12, 162, 664। আরেকবার বলছি কেন হলো, 5609 মানে তো আমি বলতে পারি 5600 + 09 × 26। তো 26 এখানেও মাল্টিপ্লাই হবে, এখানেও মাল্টিপ্লাই হবে। তো এখানে যে যাই মাল্টিপ্লাই করি না কেন, শেষের দুটো ডিজিট সবসময় 0 আসবে। তো শেষের দুটো ডিজিট সবসময় এই দুটো থেকে আমি ফিগার আউট করতে পারবো। দ্যাটস ওয়াই অনলি 61 হবে আমার কারেক্ট অ্যান্সার। প্রদত্ত রাশির মান বার করো। 960 ডিভাইডেড বাই 28 প্লাস 5 ইন্টু 4, 20, 48, 48 আর 96 কত হয়, 20 হয়, অপশন বি। মান নির্ণয় করো, -9 -60, -9 লিখলাম, -60 -12 তো 5 হয়, -18 কত হয়, 23, 32, তাহলে অপশানে -32। পি একটি ট্যাঙ্কের 5/6 30 ঘন্টায় কি করছে না, 5/6 30 ঘন্টায় করা মানে এক অংশ 36 ঘন্টায় করা। কিউ 3/4 অংশ করছে 27 ঘন্টায়। 3/4 অংশ 27 ঘন্টায় করা যায়, 1 ঘন্টায় 36 করা, তাই পি কিউ উভয় 2 ঘন্টা খোলা রাখার পর বন্ধ করা হয়। আচ্ছা, এটুকু তো গেল 36। এবার তাহলে দুজনে যদি 36 ইউনিট করে, আমি টোটাল ট্যাঙ্কটা ধরে নিলাম 36 ইউনিটের, তার মানে পি 1 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, কিউ 1 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, দুজনে 2 ইউনিট কাজ করে 1 ঘন্টা এবং 4 ইউনিট কাজ করে 2 ঘন্টায়। আর করছে কি, আর এই 4 ইউনিট জলই খালি করে দিচ্ছে। তার মানে আরও তো অ্যাকচুয়ালি 4 ঘন্টায় যদি 4 ইউনিট জল খালি করে, তাহলে আরও তো 1 ইউনিট করেই কাজ করছে। আর তাই যদি হয় তাহলে আর সেই 36 ঘন্টাই নিচ্ছে ট্যাঙ্কটা খালি করতে। মোট কথা পি প্লাস 1 ইউনিট কাজ করছে, কিউ প্লাস 1 ইউনিট কাজ করছে, আর -1 ইউনিট কাজ করছে। মানে আর আইদার পি এর এফেক্টকে নাল করে দিচ্ছে আর কিউর এফেক্টকে নাল করে দিচ্ছে। মানে আর যখন চলছে, তিনটে একসাথে চলা মানে আইদার পি চলছে আর কিউ চলছে। এবার পি আর কিউ এককভাবে ভরতে কতটা সময়, মানে 36 ঘন্টা। তাহলে অপশন কি হবে যখন তিনটে একসাথে চলবে, 36 ঘন্টা, অপশন এ। একজন ব্যক্তি ঋণ শোধ করার জন্য মাসিক বেতনের 25% প্রদান করেন এবং অবশিষ্ট বেতনের 52% খরচ করেন এবং 288 সঞ্চয় করেন। তার মাসিক বেতন কত? তো প্রথমে আমরা করব কি, প্রথমে এখানে একটা নাম্বার আছে যেটা 00, মানে ইজি ফর টেস্ট। আমরা এটাকে আগে টেস্ট করব, যদি না হয় তখন আমরা ডিটেলসে করব। তো 800 টাকার মধ্যে যদি 25% দিয়ে দেয়, 25% মানে 4 ভাগ, তাহলে 3/4 ভাগ পড়ে থাকে, মানে 600 টাকা পড়ে থাকে। তার
52% খরচ করে মানে 48% বেঁচে থাকে। 48% মানে কত? 6 × 48 কত হয়? 288। তাহলে এটাই হবে মাসিক বেতন, মানে সরি এটা হচ্ছে তার সঞ্চয়। তাহলে মাসিক বেতন কত? 800। আর যদি লেন্দি ওয়েতে করতে চাই, ধরা যাক আমার কাছে সময় নেই, আমি শিওর হতে চাই, ইন দ্যাট কেস 52% খরচ করলে কত পার্সেন্ট থাকে? ধরা যাক এটা উনি বেতন পেতেন, এই 25% উনি খরচ করলেন, তাহলে তার কাছে কিছু একটা পড়ে থাকবে। এইবার তার 52% উনি খরচ করলেন, তাহলে পড়ে থাকছে 288 টাকা। তো বাই ডেফিনেশন 52% যদি খরচ করেন তাহলে 48% পড়ে থাকে। যে টাকাটার 52% খরচ করছে তার 48% হচ্ছে 288, এবং সেটা যদি করি আমি সেটা পাবো 600 রুপিস। তাহলে এটা হবে 600 রুপিস। এবার যে টাকার 25% খরচ করার পর 600 থাকে, সেটা হচ্ছে 75% অফ দিস মানি, সেটা করলে আমরা পাবো 800। তো এভাবেও আমরা চেক করে দেখতে পারি। 21,300 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এ এর অংশের দ্বিগুণ 2A, বি এর অংশের 4 গুণ 4B, সি এর অংশের 7 গুণ সমান হয়। তাহলে এবিসি এর রেশিও কত? কীভাবে করব না, ফার্স্ট অফ অল এদের এলসিএম দিয়ে ডিভাইড করে দেবো। এদের এলসিএম কত? 56। তাহলে A/28, B/14 আর C/8 কত টাকা? এবার এদেরকে এই রেশিও নেব, তিনটেকে অ্যাড করলে কত হয়? 3650। তার মানে 50 কে, এটাকে কে ধরেও করা যায়, যেখানে কে হচ্ছে নট ইকুয়ালস টু 0 বা গ্রেটার দ্যান 0। তো যদি 50 এর ভ্যালু হচ্ছে 21300, 00 কেটে গেল, 5426, তাহলে 28 × 426 করে দেবো, কত হয়? 426 × 28, 28 মানে 2 × 14 করতে পারি, 2 কত হয়? 852 × 14, 14 2 যা 28, 14 5 যা 70 × 2, 2 হয়। তাহলে লাস্টে 28 হবে। কোথায় আছে? অপশানে। একজন শপকিপার অফার করছে যে 5টা কিনলে 3টে ফ্রি। আগে বলে নিই 5টা কিনলে 3টে ফ্রির মানে কি। মানে হচ্ছে 5টার দাম ধরা যাক 5 টাকা, 3টের দাম 8 টাকা, এই 3 টাকা সরি। তো 5টা কিনলে 3টে ফ্রি মানে আমি 5 টাকা দিয়ে 8 টাকার জিনিস পেলাম, তার মানে আমি ডিসকাউন্ট কত পেলাম? 8 টাকায় 3 টাকা। মানে যতটা ফ্রি পাবো সেটা হচ্ছে ডিসকাউন্ট ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। তো 5টা কিনলে 3টে ফ্রি মানে অ্যাকচুয়ালি বোঝায় ডিসকাউন্ট 3-এর 8, আর 6টা কিনলে 3টে ফ্রি মানে বোঝায় 3-এর 9। ডিনোমিনেটারে কে বড়? ডিনোমিনেটারে 9 বড়, তার মানে অরিজিনালি এই ভ্যালুটা বড়, তাহলে এই ডিসকাউন্টটা বেশি। এবার একে পরেরটার সাথে কম্পেয়ার করি, 3-এর 8 আর 20টা কিনলে 5টা ফ্রি, মানে 25টায় 5টা ফ্রি, মানে 1-এর 5, বা এখানে দেখি 75 আর এখানে 40, তাহলে কে বড়? না এখানে 75, তার মানে 3/8 বড়। 4 নম্বরে কে আছে? 8টা কিনলে 6টা ফ্রি, মানে 6/14, 3 14 42, 6টা 48, তার মানে 6/14 বড়। তার মানে 8টা কিনলে 6টা ফ্রিতে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, অপশান সি। এক ব্যক্তি কানপুর থেকে লখনৌ এত বেগে যান, ফেরেন এত বেগে, সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? আমি যদি 18 + 36/2 করি, আমি ইনস্ট্যান্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি 27। কিন্তু মুশকিলটা হচ্ছে স্পিডের ক্ষেত্রে এই অ্যাভারেজ ফর্মুলা কাজ করে না। স্পিড, দ্রুতি, গতি, বেগ, এগুলোর ক্ষেত্রে আমাদের করতে হয় কি, জেনারেল রুল হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ কতটা ডিস্টেন্স গেছে এবং কতটা সময় গেছে। যে একমাত্র যেসব ক্ষেত্রে দুটো কেসে সমান দূরত্ব অতিক্রম করা, মানে যে পথটা গেল ঠিক সেই পথটাই ফিরে আসলো, দুটো আলাদা আলাদা ভেলোসিটিতে, কিংবা ধরা যাক এ থেকে বি পয়েন্টে গেল এবং বি থেকে সি পয়েন্টে গেল, ডিস্টেন্স কিন্তু সেম, এখানে একটা ভেলোসিটিতে গেল, এখানে একটা ভেলোসিটিতে গেল, এই সব ক্ষেত্রে একমাত্র ভ্যালু করা যায় 2v1 v2 ডিভাইডেড বাই v1 + v2। মাথায় রাখতে হবে এই অ্যাভারেজ ভেলোসিটিটা একমাত্র দুটো ফেজের ক্ষেত্রে বার করা যায় যেখানে সেম ডিস্টেন্স কভার করা হয়েছে ডিফারেন্ট ভেলোসিটিতে। তাহলে কত হবে? 2v1 কত? 18, v2 কত? 36, ডিভাইডেড বাই কত হচ্ছে? 54, 18 3 12 কত হচ্ছে? 24। তাহলে অপশান কী হবে? অপশান ডি।
তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে এই পর্যন্তই। তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটাকে। যদি তোমার মনে হয় যে তুমি কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছ বা ভবিষ্যতে আরও কোয়ালিটি কন্টেন্ট পেতে চাও, কমেন্ট করে জানাও যে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আমার করা দরকার, কোন কোন টপিক নিয়ে ম্যাথ সলভ করলে তোমাদের সুবিধা হয়। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হয় পরের দিনের নেক্সট পার্ট নিয়ে, যেখানে আরও 25টা অঙ্ক সলভ করার চেষ্টা করবো এবং 7, 8 এবং 9 বেতে যে সিমিলার টাইপের কোশ্চেন আমি ওভার দ্য ইন্টারনেট পাচ্ছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। জিআইও একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা একটু দেখে নাও যদি তোমাদের সুবিধা হয়। এবং তোমাদের সামনে যাদের পরীক্ষা দেয় তাদের জন্য অল দ্য বেস্ট, এবং যারা হয়তো পরে প্রিভিয়াস অনেক দিন পরে দেখছো তাদের জন্য আগামীর শুভকামনা যে তোমাদের পরীক্ষার জন্য সবার ভালো হয়। ওকে, ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, সবাই ভালো থাকো। আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। বাই।